নমস্কার বন্ধুরা, আমি মমতা স্বাগত জানাই সবাইকে আবার একটা নতুন পডকাস্টের এপিসোডে। আজকের এপিসোডে গেস্ট হিসেবে রয়েছেন ভেরি ট্যালেন্টেড আর এক্সট্রা অর্ডিনারি আর্টিস্ট দেবনীতা নন্দী। তুমি এমন একজন আর্টিস্টকে যখন তুমি কোনো কিছু সৃষ্টি করো তখন সেটা যখন প্রকাশ পায় সেটা দেখার পরে আমরা সবাই বলি যে ইটস আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য হয়ে যায়। তোমার এই আর্টিস্টের জার্নিটা কবে থেকে স্টার্ট হলো আর কীভাবে স্টার্ট হলো? 7-8-এ তখন পড়তাম। তখন আমি আমি আঁকা শিখতে যেতাম। আমাদের এখানে একজন স্যার আছেন, আমি ওনার কাছেই আঁকা শিখতাম। মানে তখন থেকে আমার শুরু এই জার্নিটা। তো তারপরে আস্তে আস্তে আঁকা শিখতাম কিন্তু কখনো মনে হয়নি যে বড় হয়ে আর্টিস্ট হবো। মানে তখন এটা মনেই হয়নি যে আর্ট নিয়ে এত দূর পর্যন্ত এগোনো যায়। মানে তখন আমাদের এখানে কেউ ভাবতেই পারেনি। আর তোমরা তো সবাই জানো যে আর্টটাকে মানুষ কিরকম চোখে দেখে। এখন তাও একটু দাম হয়েছে, কিন্তু এর আগে তো সবাই ভাবতো যে আঁকা শিখে কী হবে। এর আগে বলে কথা না, আমি তো একজন আঁকার টিচার, তো সেই হিসাবে এখনও আমি বলি, আমাকে অনেক গার্জিয়ান বলে যে আঁকা শিখে কী হবে। তো আঁকা শিখে কী হবে সেটা আমি আরও ধীরে ধীরে তোমাদেরকে অবশ্যই বোঝাবো। একটা আর্টিস্টের সবচেয়ে বড় শক্তি কী? একটা আর্টিস্টের সবথেকে বড় শক্তি হচ্ছে তার ধৈর্য। কারণ এটা না থাকলে কেউ কখনো বড়সড় আর্টিস্ট হতে পারবে না। আর সেই ধৈর্যটা তোমরা আমার ভিডিওতে একবার ঢুকলেই বুঝতে পারবে। এবারে যে কতটা পরিমাণে ধৈর্য লাগে একটা ভিডিও বানাতে, আমার তো মোটামুটি এক একটা ভিডিও এই মুহূর্তে বানাতে প্রায় 6 থেকে 7 দিন, এমনকি 1 মাসও আমি একটা ভিডিও নিয়ে কাটিয়েছি। মানে এতটা টাফ এই যে ধৈর্যটা ধরে রাখাটা। তুমি যখন অ্যাজ অ্যান আর্টিস্ট স্টার্ট করছিলে, দেয়ালে পেন্টিং করা, তারপরে মেঝেতে করা, ওই টাইমে বিগিনিংয়ে যে মানে এঁকেছিলে যেগুলো, আর আজকের দিনে যেগুলো আঁকছো তুমি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আর এই যে তুমি ইমপ্রুভ করেছো বা ট্রান্সফর্ম করেছো নিজেকে, সেটা নিয়ে তুমি কী বলতে চাও? আসলে আমি সবার প্রথমে যেটা করতাম, সবার প্রথমে শুধু আঁকা শিখতাম, আঁকাটাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম। তো তারপরে আমি হঠাৎ করে দেখছি যে সবাই ওয়াল পেন্টিং করছে। তখন আমি ওয়াল পেন্টিংটা করতাম না, তখন আমি দেখতাম, কিন্তু আমি ভাবছি যে একটা মেয়ের পক্ষে একটা বাড়িতে যখন আমি ওয়াল পেন্টিং করতে যাব, তারা কীভাবেই বা আমাকে নেবে। যে তারা ভাবতেই পারে যে এই মেয়েটার দ্বারা হয়তো ওয়াল পেন্টিং হবে না। হ্যাঁ, তো সেটা ভেবে আমি ভাবতাম যে আমাকে এমন কারোর একটা সাহায্যের দরকার, কোনো একটা ছেলেরই সাহায্যের দরকার। তার কারণ সেই মুহূর্তে ছেলেরাই ওয়াল পেন্টিং করতো, মেয়েরা করতো না। তো তখন এটা ভাবতে ভাবতে ওই যে বলে না, মানে চেষ্টা করলে সব হয়। তখন আমার স্যার কৌশিক মজুমদার স্যারের নাম, ওই স্যারই আমাকে প্রথম একটা কাকুর সাথে আলাপ করিয়ে দেন। তো তার সাথে গিয়েই আমার প্রথম ওয়াল পেন্টিংয়ের জার্নি শুরু। তারপরে ওনার সাথে আমি কাজ করতে থাকি। তো করতে করতে তখন আমি যা কাজ করতাম, মোটামুটি আমার দিনে অনেক টাকা ইনকাম হতো। তো টাকা ইনকাম হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাও আমি 2-3 বছর ধরে আমি কাজ করেছি। আমি এখনও ওয়াল পেন্টিং করি। তখনের কাজ আর এখনের কাজের মধ্যে অনেকটা পার্থক্য। তার কারণ তখন যখন আমি কাজ করতাম, তখনই আমার মনে হতো আমি অনেক ভালো আঁকছি, কিন্তু তখন এত দিন ধরে আঁকতাম না। আর এখনও যখন আঁকি, এখনও আমার মনে হয় যে আমি খুবই ভালো আঁকি। তো এই যে এবার এখন যে আমি আগের ভিডিওগুলো দেখি, তখন আমি বুঝতে পারি তখন আমি ঠিক কতটাই খারাপ আঁকতাম না। আঁকা, নিজের আঁকা সবসময় ভালোই হয়। তবুও এখন বুঝতে পারি যে আঁকার মধ্যে ঠিক কতটা ভুল ছিল। হয়তো আমি এখনও ঠিক করে পারি না। যত আমি আগে এগোবো তত আমার আঁকা সুন্দর হবে। তো তারপরে ওই কাকুর সাথে দেখা হওয়ার পরে, কাকুর সাথে প্রায় 2.5-3 বছর আমি কাজ করলাম। কাজ করার পরে আমার মনে হচ্ছে যে যদি আমি ওয়াল পেন্টিং করি, সেক্ষেত্রে আমি শুধু বাড়ির মধ্যেই থাকতে পারবো, মানে এর বাইরে আমি বেরোতে পারবো না। কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি বড় বড় অ্যাওয়ার্ড শোতে যেতে চাই। মানে যেখানে সমস্ত আর্টিস্টদের এখন যেই সম্মানটা দেওয়া হয় বড় বড় জায়গায়, সেটা আমি হয়তো ঘরে করে পারবো না। আমি বলছি না অন্য সবাই পারবে কি না, হয়তো আমি পারবো না। আমার এটা মনে হয়েছে। তো সেই কারণে ওই যে টাকাটা ইনকাম করতাম, আর এখন আমার যেহেতু অতটা ওয়াল পেন্টিং করি না, খুবই কম। তবে এখন আমার অনেক ওয়াল পেন্টিং আসে, যেগুলো আমার খুবই প্রয়োজন হয়, খুবই ভালো লাগে, আমি শুধু সেগুলোই করি। আর বাকি আমি শুধু এই ভিডিওর দিকেই আপাতত নজর দিচ্ছি। তার কারণ মানে ভালোবেসে যেই কাজটা করা হয়, সেই কাজের টাকার মূল্যটা আসে না। সেখানে মানে একজন আর্টিস্টের মূল্যটা অনেকটা বেড়ে যায় আর কাজের মূল্যটা অনেকটা বেড়ে যায়, তখন সেইগুলো টাকাটাকে ওভারশ্যাডো করে দেয়। হ্যাঁ, মানে এই যে আর্টিস্টদের যেই ব্যাপারটা, আর্টিস্টরা হচ্ছে
সাধারণ মানুষ যা করে ঘুরতে যাওয়ার জন্য, কসমেটিক্স কেনার জন্য, এই যে দেখো আমার হাতে নেল পলিশও নেই, কিচ্ছু নেই, কসমেটিক্স কেনার জন্য, এগুলো কেনার জন্য কত টাকা খরচা করে। কিন্তু একজন আর্টিস্ট শুধুমাত্র আঁকার পেছনে যা টাকা খরচা করে, বাকি টাকা খরচা করতে তাদের সত্যিই গায়ে লাগে, মানে আমার তো গায়ে লাগে একজন আর্টিস্ট হিসাবে। অন্যরকম কিছু করা, সামাজিক বার্তাটা আমি চেষ্টা করব, তোমরা যদি চাও অবশ্যই আমি চেষ্টা করব ওই বিষয়ে কিছু করার। আচ্ছা, তুমি তো এখন মোটামুটি একটা জায়গায় আছো, এখন বর্তমানে এমন কোনো ফর্ম শেখার চেষ্টা করছো মানে আর্টের, যেটা মানে এখনও অতটা পুরোপুরিভাবে হয়ে ওঠেনি কিন্তু চেষ্টা করছো? অবশ্যই, মানে আমি নতুন নতুন সব কিছু চেষ্টা করতেই থাকি। কাউকে যদি আমি দেখি যে এটা বানাচ্ছে, এরকম নতুন একটা জিনিস সৃষ্টি করেছে, তো যেমন এই যে নিউজ পেপারটা প্রথমে তো আমি নিউজ পেপারে করতাম না, এই কদিন ধরে দেখছি সবাই নিউজ পেপারের ওপর করছে, সবাই না মানে কয়েকজন আর্টিস্ট নিউজ পেপারের ওপর করছিল। তখন আমি 3D আঁকছিলাম, তখন আমার মনে হলো যে আমি যদি নিউজ পেপারের ওপর আঁকতাম, তো নিউজ পেপার না, তখন আমি পেপারের ওপর একটা এঁকেছিলাম। তো পেপারের ওপর আঁকার পরে আমার ওটাতে ফেসবুকে মনে হয় 7.9 মিলিয়ন ভিউজ দিয়েছিল, আর ইউটিউবে 20 মিলিয়ন ভিউজ দিয়েছিল। তো তারপরে আমি ডিসাইড করলাম যে আপাতত 3Dটা স্টপ থাক, তো আমি এখন পেপারের ওপর আঁকবো। তো আস্তে আস্তে আমি নিউজ পেপারের দিকেই ঢুকে গেছি। এখন আমি চেষ্টা করছি যাতে নিউজ পেপারের ওপর আরও রিয়েলিস্টিক, মানে যেটা এখনও কেউ করেনি, সবাই আঁকে কিন্তু রিয়েলিস্টিক, এতটা রিয়েলিস্টিক আঁকা যাতে খুঁটিনাটি, যেমন তোমরা টাকার ভিডিও তো দেখেইছো আমার, তো সেখানেই বুঝতে পারবে যে একটা নিউজ পেপারের ওপর টাকা আঁকাটা ঠিক কতটাই কঠিন। আচ্ছা, এই নিউজ পেপারের ওপর টাকা আঁকাটা তো একটা রিমার্কেবল কাজ তোমার, ঠিক আছে, যেটা মানে ভাইরালও গেছে, ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল গেছে, এটা তুমি বললে। এইটা ফেসবুকে না, ওটা ইনস্টাগ্রামে বেশি ভাইরাল হয়েছে, 8 মিলিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মিস্টেক। তো এইটা করতে গিয়ে কী কী মানে অবস্টাকেল ফেস করেছো? এটা তো একদিনে হয়নি না? তো প্রথমে আমি বানাচ্ছিলাম একটা শিব শক্তির, মানে পার্বতীর পায়ে পা দাঁড়িয়ে রয়েছে, মানে ওই শিবের হাতের ওপর পার্বতীর পা, এই যে শিব শক্তির ছবিটা আমি তখন আঁকছিলাম। তো আমার কি হয়, মানে আমি একটা ছবি আঁকতে আঁকতে আমি পরবর্তী ছবির কথা আমি ভেবে নিই যে পরের ভিডিওতে আমি কি বানাবো, মানে আমার মাথায় চলে আসে যে নাহলে তো আমাকে একদিন লাগে, মানে একটা টপিক খুঁজতে আমাকে তো খুঁজতে হবে যে আমি কি আঁকবো, সেটা খুঁজতে হবে, তারপরে সেই ছবিটা যে ছবিটা যে কিরকম ছবি আঁকলে ভালো হবে সেই ছবিটা সিলেক্ট করতে হবে, অ্যান্ড যেটা আঁকবে সেটা ইম্প্যাক্টফুল হতে হবে। একদম একদম, মানে সেই সমস্ত কিছু আমাকে ভাবতে হয়। তো সেটা আমি যখন একটা ছবি বানাই সেটা করতে করতে আমি অলরেডি ভেবে নিই। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি টাকার ছবি আঁকি। এর আগে আমি 2টো টাকার ছবি এঁকেছিলাম, একটা রঙ্গোলি দিয়ে বানিয়েছিলাম, রঙ্গোলিটাও বড় ছিল, আর একটা 500 টাকার নোট বানিয়েছিলাম। তো এইবারে ওই যে 500 টাকার নোটটা আর এখন যে 10 টাকার নোটটা আমি দেখছি, আমি বুঝতে পারছি যে আমার কতটা ধৈর্যের অভাব ছিল। আর এবারে আমি ভেবেছি এবার যখন আমি টাকা আঁকবো, যাতে এমনভাবেই আঁকবো যেটা সকল মানুষের ভালোবাসা আমি পেতে পারি। তো আমি ওই 7 দিন, প্রায় 7 দিন আমার সময় লেগেছে। আর 7 দিন সময় লাগার আর একটা কারণ আছে, আমার তো রাতের বেলা আমাকে একটা রাধাকৃষ্ণের ওয়াল পেন্টিং মনে হয় দেখেছো, ওই রাধাকৃষ্ণের ওয়াল পেন্টিং করতে যেতে হতো। আমি যতটা পারি আমি রাতের বেলা করেই ওয়াল পেন্টিং করি, আর বাকি দিনের বেলা আমি এই ভিডিওর কাজ করি। তো সারাদিন আমি সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমি সারাদিনই ভিডিও বানাই। তো এই করে করে 7 দিন লেগেছে। তো প্রথমে আমি একটা কোট মারলাম ইয়েলো কালারের, তোমরা হয়তো দেখবে ইয়েলো কালারের কোট মেরেছি প্রথমে। কোট মারার পরে তারপর ড্রয়িংটা করেছি, আগে তো ড্রয়িং করলে বোঝা যাবে না। তো কোট মারার পরে আমি ড্রয়িং করলাম। এবার ড্রয়িং করার পরে আমি যখন দেখছি যে লাইট কালার দিতে যাচ্ছি, টাকার রং তো লাইট হয়, এবার দেখছি সে লাইট কালার আর ধরছে না। হ্যাঁ, আমি ভাবছি ব্যাপারটা কী হলো, এবার তাহলে আমি কী করে টাকা আঁকবো। তারপর আমি ভাবলাম যে টাকা যখন আমি আঁকবো ভেবেছি, তখন তো আমি ওটা এঁকেই ছাড়বো। আর তারপরে আমি দেখছি যে একবারে যখন হচ্ছে না, আমি 2বার 3বার 4বার করে করে বোলাবো। তো এতবার করে বুলিয়ে 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 তারপরে এঁকে, মানে ওটা আঁকতেই আমার 2 দিন লেগেছে, আর বাকি 5 দিন ধরে আমি কালার করেছি। তোমার আর একটা অ্যানাদার রিমার্কেবল ওয়ার্ক যেটা দেখছিলাম, 7000 পেপারস নিয়ে তুমি রামের ছবি করেছিলে, বিল্ড আপ করেছিলে, ওটা নিয়ে কিছু বলো। ওটা 7400, তাই তো? Okay. 7400 পেপার্স। আসলে এটা খুবই দুঃখের কথা, লজ্জারও কথা। আসলে আমি ভেবেছিলাম যে আমি একটা ওয়ার্ল্ড রেকর্ড করব, যেটা ওয়ার্ল্ড রেকর্ড তো যেটা কেউ করেনি সেটা নিয়েই করে। তো পেপারের ওপরে অনেকে ছবি এঁকেছে, কিন্তু এতগুলো পেপার জুড়ে কেউ ছবি আঁকেনি। হায়েস্ট হয়তো 500, 600, 700, 900, 1000, 3000। তো আমার প্রথমে আমি কতবার চেষ্টা করেছি দেখো, প্রথমে আমি 1000টা পেপারের ওপর ছবি আঁকলাম।
তো আমার এর ইন্সপিরেশন হচ্ছে শিখা শর্মা, মানে আমি ওর অনেক বড় ফ্যান, ওকে দেখেই আমি সব শিখি। তো এই যে প্রথমে 1000টা পেপার নিলাম, তারপরে আমি শিখলাম যে কিভাবে মানে আসবে না, মানে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমি 3000টা পেপারে করলাম, 3000টা পেপারে বিশাল খাটনি হয়ে গেছিলো। তারপর আমি 5000টা পেপারে করলাম, 5000টা পেপারে যেটা করেছিলাম সেটা নেতাজির ছবি, আচ্ছা, হ্যাঁ দেখেছি ওটা। দেখেছো? ওই নেতাজির ছবিটা প্রচুর ভাইরাল হয়েছিল। তো তারপরে আমি শিখলাম যে ছবি বানাতে গেলে মানে রেকর্ড করতে গেলে আমাকে একটা মাপের ছবি নিতে হবে, মাপের ভিডিও, না হলে তোমার গোনার ভিডিও। এটা আমি শুনতে পারলাম পরে, যেটা কাজটা হয়ে গেছে, আমার কাছে কোনো ভিডিও ছিল না। তারপরে আমি ভাবলাম আমাকে রেকর্ড বানাতেই হবে। তারপরে আমি রামের ভিডিওটা বানালাম। তো রামের ভিডিও বানাতে আমার 1 মাস সময় লেগেছে। এইবারে ভিডিও আমি বানিয়েছি, এবার মাপের ভিডিও নিয়েছি, পুরো ফুল ভিডিও বানিয়েছি, সব কিছুর ভিডিও বানিয়েছি। তারপরে আমি এই মানে রেকর্ড করার উদ্দেশ্যেই আর কি এটা আমি বানালাম। তো আপাতত আমার রেকর্ড হয়নি, রেকর্ড হলে তো তোমরা অবশ্যই জানতে পারবে। আমি চেষ্টা করব, মানে আমার খুব ইচ্ছে যে আমার একটা রেকর্ড করার, বিশেষ করে সেটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। আমি জানি না হবে কি না। তো তোমরা যদি আশীর্বাদ করো তাহলে অবশ্যই হবে। আশীর্বাদ আর তার সাথে নিজের প্রচেষ্টা, তারপরে ধৈর্য, যেটা বলেছিলে ইম্পর্টেন্ট থিং। প্রথমে একটা কথা বলেছিলে যে আর্টিস্টদেরকে সেইভাবে অতটাও এখন দেওয়া হয়, কিন্তু তবুও কোনো কোনো জায়গায় একটু খিল্লি ট্রোল ফ্রোল এগুলো হয়, এটা প্রফেশনালি হয়। তুমি যখন এইগুলো স্টার্ট করলে, মানে ছবি আঁকা বা ওয়াল পেন্টিং, এইগুলো দেখার পরে কিছু তো মানুষ থাকে কে হেট করবে তোমাকে বিনা রিজনের জন্য, সেরকম কিছু ফেস করেছিলে? হেটার্স তো আছেই, হেটার্সের থেকে আমার লাভার্স মানে যারা আমাকে ভালোবাসে তারা অনেক বেশি আছে। তো কাউকে আর কি সবাইকে সমান চোখে দেখাই মনে হয় ভালো হবে, তার কারণ হেড কমেন্টের দ্বারাও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়, এটাও কিন্তু ভাবতে হবে। কারণ সবাই যদি ভালো কমেন্ট করে তাহলে হ্যাঁ, খারাপ কমেন্ট কারা করবে? তো খারাপ ভালো সব মিশিয়ে কিন্তু ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো আমার তাতে কোনো অসুবিধা নেই, তোমরা যেরকম খুশি আমাকে, আমার কথা হচ্ছে তোমরা কমেন্ট করলেই হবে। সবাইকে তো রিপ্লাই করার সেই সুযোগটা হয়ে ওঠে না, তার কারণ কমেন্ট বক্স চেকই করি না আমি, যাদের যাদের চেক করি তাদের রিপ্লাই করি। বিকজ হেটার্স আর লাভার্স এভরিওয়ান গিভস রিওয়ার্ডস। ধরো তো কিছু একটা এঁকেছো তুমি, ওয়াল পেন্টিং হোক বা ইয়েটা হোক, সেই পেন্টিংয়ে তুমি তখন সেই ফুলটা তোমার চোখে পড়েনি, কিন্তু পরে ভিডিওর মাধ্যমে হোক বা সেই কাজটা দেখে তোমার মনে হয়েছে যে না, এই ভুলটা আমার ওইখানে ছিল, আজকে যদি ওখানে যা সেই ভুলটা কী তোমার আঁকাটাতে ঠিক করতে চাও? এই দেখো, এটা তো বলা খুবই মুশকিল, তার কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ভুল থাকে। এবার ধরো এই কোনো একটা ছোট ছবিও আঁকলাম, সেখানে মনে হলো যে এখানে চোখটা একটু বড় করলে ভালো হতো, অথবা এখানে একটু রাধাকৃষ্ণের ছবি আঁকলাম, রাধাকৃষ্ণের হাতটা মনে হয় একটু সরু হয়ে গেছে, একটু ছোট, এরকম ভুল তো লাগেই। তাও আমি আবার এবার এই ভুল দেখতেই তো এই জায়গাটায় এসেছি না। এবার যদি ভুলটা যদি আমি ঠিক না করতাম, আমার যদি মনে হয় ধুর আমি ওরকমই এঁকে দিয়ে একটা আঁকলেই হলো, একটা দেখালেই হলো, তাহলে তো আমি এই জায়গায় আসতে পারতাম না, তাহলে তো মিলিয়ানে যেত না। তো এবার আর্টিস্টদের ভাবনা হচ্ছে যে ফেসবুক ইউটিউব বলো, অনেক আর্টিস্ট আছে, তারা ভাবে যে ফেসবুকে আর্টিস্ট হয়ে চলাটা খুবই ডিফিকাল্ট। আর এটা সত্যি, মানে আর্টিস্টরা যা কষ্ট করে সেক্ষেত্রে ওই যে একটা মিলিয়নে ভিউজ যাওয়া মানে বিশাল ব্যাপার। তবে আমি এইটুকুই বলবো যে তোমার যদি আঁকার প্রতি ভালোবাসা থাকে তাহলে তুমি সেই আঁকাটাকে নিয়ে আরও ধৈর্যের সঙ্গে আরও অনেক কিছু ভুলভাল নিজে বের করো, কোন জায়গাটা ভুল হয়েছে তুমি নিজে বের করে সেই আঁকাটাকে ঠিক করো। তাতে যদি 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা সময় লাগে, তুমি 5 ঘন্টাই দাও, তোমার ভিডিও তো ভাইরাল হবেই। মানে যেরকমটা আমার হয়েছে আমার সাথে, আগে যেরকম আমি একটা ভিডিও বানাতাম, একদম যখন প্রথম চ্যানেল খুলেছি একটা ভিডিও বানিয়েছি 10 মিনিট 15 মিনিট, ঠিক আছে, তারপরে আমি আস্তে আস্তে ভিডিও বানালাম 1 ঘন্টা 2 ঘন্টা, এখন আমি ভিডিও বানাই 5 দিন 10 দিন 1 মাস এইভাবে। তো এইভাবে আমার ধৈর্য যেমন বাড়ছে, তোমাদেরও ধৈর্য বাড়াও, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। আই থিঙ্ক আমার মনে হয় যে ভুল হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমি নিজেকে ঘষে মেজে আরও সাফ করতে পারবো। আর ঠেকে শিখতে হবে যে ওখানে আমার ওই চোখটা ছোটো হয়েছে, আমি নেক্সট বার যখন এর থেকে বেটার কিছু করবো, ওই চোখটা আমাকে ছোটো করলে মানে ওটা একদম পারফেক্ট করতে হবে। তাই ভুল হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ভুল হলে এটা রিগ্রেট করো না, মানে ভেবো না যে এটা নিয়ে কেন এরম হলো, এটা হয়েছে বিকজ তোমাকে ইমপ্রুভ করানোর জন্যই হয়েছে এটা। হ্যাঁ, মানে ভুল তো হবেই,
ভুল তো হবেই, মানে ভুল থেকেই তো মানুষে শিখবে। যখন তুমি ছোট থাকো তখন তো তুমি একেবারে পারো না, ভুল করতে করতে শেখো। কিন্তু যারা ভুল করতে করতে মনে করে আমার তো শুধু ভুলই হচ্ছে, শুধু ভুলই হচ্ছে, আর মনে হয় ঠিক হবে না, এইটা ভাবা মানেই তোমার লাইফ শেষ। সরি ফর ইন্টারাপশন, ভুল হচ্ছে মানে ঠিকটা হবে, তাই জন্য ভুলটা হচ্ছে। একদম, ভুল হচ্ছে মানেই তোমার ঠিক হবে, কিন্তু তোমাকে সেই ঠিকটা নিজেকে বের করে নিতে হবে। তোমাকে ধৈর্যের সাথে, তুমি শুধু আঁকা কেন, তুমি যে কোনো কাজ করো না কেন, তুমি যদি মনে করো যে আমাকে এখান থেকে শিয়ালদা পর্যন্ত আমি হেঁটে যাব, মানে তুমি যদি এই যে তুমি যেটা বললে, তুমি যদি মনে করো যে আমাকে যেতেই হবে, তুমি যেতে পারবে। মানে এই যে যেমন আমি যে 1000টা পেপার থেকে 8000টা পেপার পর্যন্ত গেছি, মানে 7000টা পেপার, 7500টা। তো এই যে আমার জার্নিটা, এটা কিন্তু এই ধৈর্যটা ছিল। আমি সকাল থেকে, ধরো সকাল ভোর 7টা থেকে শুরু করতাম, রাত্রির 10:30 11টা পর্যন্ত চলতো কন্টিনিউ। মানে খাওয়া ঘুম তো আগে আমি খাইতামই না, মাঝখানে আমার একটু শরীর খারাপ হয়ে গেছে, তারপর যেটা ঠিক করে খাই। এই যে যেমন ধরো যে বাঘের ভিডিওটা, আমার যে বাঘের ভিডিও যেটা ফেসবুকে আমার 40 মিলিয়ন ভিউজ গেছে, ওইগুলো করেছিলাম শীতকালে, এই বছরেই শীতকালে। মানে আমার যা যা ভিডিও ভাইরাল হচ্ছে তা 2 বছরের মধ্যে হয়েছে। এই 2 বছর ধরে আমি এত পরিশ্রম করেছি, মানে আমি ভেবেছি যে আমাকে যেতেই হবে, ভাইরাল আমাকে হতেই হবে। এই যে মাইন্ডসেটটা করেছো ওই জন্য ভাইরালটা হয়েছে। ওই জন্যই আর কি এসেছি হয়তো, আর ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা অবশ্যই আছে। হ্যাঁ, তো এবারে ওই তখন আমি কি করতাম, সারাদিন মানে ধরো আমি সকালবেলা যেতাম, ভোরবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করে আমি চলে যেতাম, মিডিলে আমার বাবা গিয়ে খাবার দিয়ে আসতো। চলো লড়াই করতে নেমে গেছি। হ্যাঁ, করতে নেমে গেছি, বাবা গিয়ে আর ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট, ও এখানে একটু অ্যাডজাস্ট করো এই পিছনটাতে এসে। আর এই যে আমার তো ভাইও থাকে, তো ভাই কিন্তু দিদির অ্যাসিস্ট্যান্ট, ও কিন্তু অনেক কন্ট্রিবিউট করে। স্টুডেন্ট, মেন হচ্ছে আমার স্টুডেন্ট, এখন অ্যাসিস্ট্যান্ট। একদম বিগিনার যারা, তাদের কিছু অ্যাডভাইস দিয়ে দাও যাতে তারা লাইফে বড় কিছু করতে পারে। আমি একটাই কথা বলবো যে সবাই ধৈর্য রাখো, একদিন না একদিন তোমাদের ঠিক হবেই, শুধু ধৈর্যটা রাখতে হবে। ঘোরা, খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দিয়ে আগে শুধু নিজের কাজে ফোকাস করো। আমাদের লাইফটা খুবই ছোট, কিন্তু সেই ছোট লাইফের মধ্যে যদি 2-3 বছর একটু দিয়ে দাও, তাহলে তোমার বাকি লাইফ পুরো ফুল সেট হয়ে যাবে। তো আমি এটুকুই বলবো যে ধৈর্য রাখবে অবশ্যই, তাহলে অবশ্যই তোমরা সবাই ভাইরালও হবে। আর যেটা চাইবে, মানে যেই জিনিসটা তোমরা চাও মন থেকে যে এটা আমাকে হতেই হবে, সেই লক্ষ্যটা তোমাদের স্থির রাখতে হবে। তুমি যদি মনে করো যে আমি আজকে এটা করব, কালকে ওটা করব, আজকে এটা হচ্ছে না, কালকে ওটা করি, ওটা দেখি হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। যেটা চাও সেটাই তোমাদেরকে করতে হবে, সেটাকে আঁকড়ে ধরে থাকতে হবে, তাহলেই সাকসেসফুল হতে পারবে। আর অনেক রকম জার্নিতে শিখলাম দিদির জার্নিতে। অ্যান্ড যারা বড় আর্টিস্ট হতে চাও, লেগে পড়ো আজ থেকেই, আর ধৈর্য রাখো অ্যান্ড মোটিভেট হও। আর যারা বলছে যে তোমার ভবিষ্যৎ অনিশ্চিত, ওসব কথা ভেবো না, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করতে হবে। আর সাহস রাখো, ভয় দেখানোর জন্য অনেকে আছে। বাই, দেখা হচ্ছে নতুন পডকাস্টে।